Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন। তো দর্শক সরাসরি মিরপুরেই নিয়ে যেতে চাই আপনাদেরকে শুরুতেই, কারণ জরুরি বোর্ড সভা শেষে এখানে কথা বলছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চলুন শুনে আসি। বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না, আর যারা আছে তাদের ওভারবার্ডেন হয়েছি, তো আমরা এখনো বন্টন করতে পারিনি। হোপফুলি আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যে আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। এর সাথে আপনি জানেন যে হয়তোবা আপনার ক্রিকেট অপারেশনসে চেয়ারম্যান নাই, বাট তার সাথে আপনি জানেন ম্যানেজার আছে, তারপরে মেম্বার্স আছেন, খালেদ মাহমুদ সুজন বেশ কয়েকটা কমিটিতে আছেন। সো আমরা এইটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি। আর সাকিব বিষয়ে অলরেডি আমি বলেছি মনে আগে, ওখানেই আছি আমরা। আপনি জানেন যে সাকিবকে ওই কেসটা মানে ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে, এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি। মোটামুটি এগুলো আজকে আলোচ্য বিষয় ছিল। আর ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু লম্বা হয়েছে মিটিংটা, তার মধ্যে আরো আমরা অনেক বিষয় আলোচনা করেছি। এগুলো আসলে গ্রাউন্ড এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল গ্রাউন্ড পারচেস করার ব্যাপারে। সো আমরা এটাতে একটা কমিটি করে ওইটা আমরা আগে 2-3টা জায়গা দেখা হয়েছিল, এখন আমরা ওই জায়গাগুলো দেখব। আবার নতুন কোনো জায়গা যদি সংবাদ পাই, আগে হয়তো আমরা 2টা জায়গা দেখার চেষ্টা করেছিলাম, 2 জায়গায় আমি আগের বোর্ড যেটা করেছিল, আমরা চাচ্ছি এখন এক জায়গায় যদি বেশি জায়গা নিয়ে ফ্যাসিলিটিটা আপনার আরো কম্প্যাক্ট হয়, লাইক লেটস সে ইনডোর ড্রেসিং রুম, 2টা মাঠ যদি একসাথে হয় তাহলে কিছু খরচ কমবে আমাদের। সো এটা আমরা আলোচনা করেছি, বাট এটা এখনো কনফার্ম হয়নি। আমরা আগামী শনিবার প্ল্যান করেছি যে আমাদের যে জায়গাটা আমরা পেয়েছি পূর্বাচলে, ওখানে আমরা ভিজিট করব, ওইটা কারেন্ট অবস্থা দেখে যে ইমিডিয়েট আমরা কোনো মাঠের কাজ শুরু করতে পারি কিনা দেখব, প্লাস অন্য জায়গা অন্য গ্রাউন্ডগুলো দেখার চেষ্টা করব। আর আপনার মোটামুটি এগুলোই আলোচনা হয়েছে। তো ফার্স্ট মিটিং ইট ওয়াজ ভেরি পার্টিসিপেটরি, আমি বলবো সবাই তার ইনপুট দেওয়ার চেষ্টা করেছে, যে যার ডিপার্টমেন্ট। তার বাইরে গিয়ে মিসেলেনিয়াস আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করেছি, একটু আগে বললাম। তো মোটামুটি এটাই। এখন যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন নিব, বাট এটা আমার মনে হয় যে আপনারাও লম্বা সময় ধরে আছেন, আর আমি মনে করবো যে আমাদেরও লম্বা দিন গেছে। সো এটা যত শর্ট, আর আমরা তো মিটিং করবো আরো শীঘ্রই, সো ওটার জন্য থাকবে। স্টেডিয়ামের টেন্ডার প্রক্রিয়াটা আপনারা বাতিল করলেন বা ক্যান্সেল করলেন, এটা কেন করতে হলো এটা একটা বিষয়। আর হচ্ছে এটা সোফার যে কাজটা হয়েছে বা খরচগুলো হয়েছে, এটা কি আপনি রিভিউ করবেন? বাতিল হয়েছে, আপনি জানেন যে আমরা এই মুহূর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে। সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না, আর যেহেতু সময় নেই এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল, সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে। যদি আমাদের সিচুয়েশন ইমপ্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কিনা, তাহলে আমরা চেষ্টা করব ওইটা নতুন করে আবার কল করার জন্য। কিন্তু এটা এই মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে, তার কারণ হচ্ছে এখানে আমাদের যেটা আমরা বলছি যে টাকাটা খরচ হয়েছে, আমরা চেষ্টা করছি পুরাটা তো আপনি 100% ওইটার পুরাটা ফুলফিল হবে না, কেন আপনি জানেন প্রজেক্টটা অনেক বড় ছিল। ওখান থেকে এখন আমরা এটা ছোট মানে হয়তো বা মাঠ প্রথম শুরু করব, তারপর স্টেডিয়াম হবে, এটা আসলে আরো পরবর্তীতে আমরা বলতে পারবো আপনাদের। যতটুকু টাকা খরচ হয়েছে ওখান থেকে যদি কিছু আমরা রিকভারি করতে পারি, লেটস এ খেলার 2টা মাঠ যদি করতে পারি ওই মূল নকশাটা ঠিক রেখে, তারপর হয়তো বা যদি সুযোগ সুবিধা হয় তখন আমরা হয়তো বা ওইটার উপরে বিল করতে পারি। সো দ্যাট আমরা কনসালটেন্সি ফার্মকে যেই পয়সাটা আমরা যেটা হয় আমাকে বলেছি কিছু টাকা যে ছিল ওইটার থেকে কিছু টাকা তাদের দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা যাতে কিছুটা আমরা কিছু। ফারুক আহমেদ কথা বলছেন, আরও কথা হয়তো বলবেন, আরও প্রশ্নের উত্তর দেবেন, এবং লম্বা একটা মিটিং গেছে, প্রায় ঘন্টা 5 হবে হয়তো। তারপর তিনি এখন কথা বলছেন, বিভিন্ন ইস্যুতেই হয়তো মিটিংটা হয়েছে। তিনি বলছিলেন ডেভেলপিং যে বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলো কথা বলেছেন। পূর্বাচলে যে স্টেডিয়াম ছিল সেটা আসলে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে।
দারুণ কিছু কথা বলেছেন এবং পূর্বাচলের সেই জায়গাটাতে কালকে ভিজিট করবেন, খুব শীঘ্রই কিন্তু হয়তো বা আমরা নতুন একটা মাঠ পেতেই যাচ্ছি। তো এই বোর্ড মিটিং পাশাপাশি বাংলাদেশ দলের খেলা রয়েছে কাল থেকে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকে স্টুডিওতে যিনি আমন্ত্রিত তাকে স্বাগত জানাচ্ছি, এম কায়সার, এডিটর স্পোর্টস বাংলা। কেমন আছেন কায়সার ভাই? থ্যাংক ইউ। প্লিজ বসবেন। যে বোর্ড সভা নিয়ে অনেকক্ষণ অপেক্ষা, আসলে কি হতে যাচ্ছে সবকিছুই আমরা যখন ভেতরকার ছবি দেখেছি তখনই দেখেছি যে আসলে 11 জন পরিচালক সেখানে ছিলেন এবং যে পদত্যাগের খবর এসছে 2-1 জনের সেটাও পাওয়া গেছে। অফিসিয়ালি হয়তো আরও অনেক তথ্য সামনে আসবে। বোর্ড সভা কতটা ফলপ্রসূ হতে যাচ্ছে বলে মনে হচ্ছে? না, বোর্ডের দায়িত্ব নেওয়ার আগে কিন্তু ফারুক ভাই একটা কথা বলেছিলেন যে এবারে তিনি যে সভাপতির দায়িত্ব নিয়েছেন তার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয় হতে যাচ্ছে, এবং আজকের এই বোর্ড সভাও কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জিং সিদ্ধান্ত তারা নিয়েছেন। আর যেভাবে আমরা শুনছিলাম তিনি যে বলছিলেন যে স্টেডিয়ামটা তৈরি হওয়ার কথা ছিল ক্রিকেট বোর্ডের অধীনে, সেই স্টেডিয়ামের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটা আপাতত স্থগিত, আপাতত বাদ দেওয়া হয়েছে, এবং এই মাঠটা তারা দেখতে যাচ্ছেন এখানে শনিবারে তারা দেখতে যাবেন। এবং তো আমার মনে হয় যে তারা নিজের স্বচক্ষে যখন দেখবেন তখন সেখানে এক ধরনের একটা সিদ্ধান্ত হয়তো আসতে পারে। যে রিভাইজডের কথা তিনি বলেছেন যে দরপত্র আবার নতুন করে হয়তো আসা হতে পারে। তারপরে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা নিজস্ব মাঠ হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। রঞ্জন, শুধু এটি বাংলাদেশ না, আপনি দেখবেন যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য সব দেশের ক্রিকেট বোর্ডের কিন্তু নিজস্ব মাঠ রয়েছে। আপনি শ্রীলঙ্কা পালেকাল্লে মাঠ করেছে, আপনি প্রেমাদাসা স্টেডিয়ামটা তাদের রয়েছে। এর আগে তাদের স্টেডিয়ামগুলো যেটা খেলা হতো ক্লাব ওরিয়েন্টেড মাঠগুলোতে খেলা হতো, কিন্তু তারপরে তারা ধীরে ধীরে নিজস্ব মাঠ তৈরি করেছে। আমরা 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, এখন পর্যন্ত আমাদের নিজস্ব ক্রিকেট বোর্ডের কোনো নিজস্ব মাঠ নেই, অথচ আমাদের বারবার শুনতে হচ্ছে যে আমাদের 900 কোটি টাকা রয়েছে। তো এই টাকা আপনি জমিয়ে রেখে লাভ কি যদি আপনি সম্পদটা খরচই না করেন, যদি সম্পদটা আপনি ঠিক জায়গায় ইউটিলাইজ প্রপার জায়গায় ব্যবহার না করেন। সো আমার কাছে আমি আশা করব যে নতুন যে বোর্ড সভাপতি যিনি এসেছেন নতুনভাবে পুরো জিনিসটাকে তিনি দেখবেন, চ্যালেঞ্জটুকু তার সামনে রয়েছে। খুব ভালো হবে যদি এই বোর্ডের কাছ থেকে আমরা একটা ভালো ক্রিকেট স্টেডিয়াম, যেটা বিসিবির বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থাকে, সেরকম একটা ক্রিকেট স্টেডিয়াম যদি পাই। একদমই তাই কায়সার ভাই। মাঠের পাশাপাশি উনি কিন্তু বলছিলেন যে ড্রেসিং রুমটাও রাখাটা খুবই জরুরি, দুটো যদি একসাথে পাশাপাশি হয় খরচটা অনেক কমবে। এই বিষয়টাতে আপনি কেমন দেখছেন যে আসলে খরচ তো একটু সেভ করা দরকার, যেহেতু সামনে আমরা একটা মাঠ পেতে যাচ্ছি? নিশ্চয়ই না, তা তো অবশ্যই। এবং ক্রিকেট স্টেডিয়াম শুধুমাত্র আপনার দেখবেন যে শুধু মাঠ যেন না থাকে, এটার সাথে আনুষঙ্গিক যে ফ্যাসিলিটিসগুলো সেইগুলো যেন থাকে। আপনি এখানে ইনডোর থাকবে, এখানে আপনার ড্রেসিং রুম যেভাবে বলা হচ্ছে, এবং আপনি ট্রেনিংয়ের জন্য বা আপনি ফিজিক্যাল এক্সারসাইজের জন্য যেরকমভাবে ব্যবস্থা থাকা উচিত, অর্থাৎ প্রপার একটা ক্রিকেট মাঠের জন্য যেরকমভাবে ফ্যাসিলিটিস থাকা উচিত সবগুলো যদি পাওয়া যেতে পারে, তাহলে আমার মনে হয় যে তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটাকে সবাই এক অর্থে কিন্তু আপনার এগ্রিড হবে। একদম। নারী উইং যিনি দেখতেন শফিউল আলম চৌধুরী নাদেল, তার পদত্যাগের খবর পাওয়া গেছে। এছাড়া মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর টিটু ছিলেন, তারা সরে যাচ্ছেন এবং আজকেও সবাই উপস্থিত নেই। স্বাভাবিকভাবে পরিবর্তন আসবে, নতুন মুখের কথা একাধিকবার এসছে। এই পরিবর্তনটা কিভাবে দেখছেন, কিভাবে হতে পারে? যারা পদত্যাগ করেছেন আমি বলবো যে ওয়াইজ ডিসিশন। কারণটা হলো যে আপনি এখানে আটকে থাকার কোনো কিছু নেই, এবং যে বিষয়টা ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়ে দিয়েছেন এবং ক্রিকেট বোর্ডের বর্তমান প্রশাসন যারা রয়েছেন তারাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে তারা কী চান এবং কী চান না। সো আমার মনে হয় যে যেসব বোর্ড পরিচালকরা যারা আপনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, যারা অনেকে এমপিও ছিলেন, তারা নিশ্চিতভাবে এখন নিরুদ্দেশ রয়েছেন এক করতে। তারা তো বোর্ডেও আসছেন না, এবং তাদের কারণে কিন্তু বোর্ড আপনি আটকেও থাকবে না। সো তারা যেহেতু আসতে পারছেন না, তাদের জায়গায় নিশ্চয়ইভাবে কাউকে কিন্তু সুযোগটা দিতে হবে। আর তারা যদি না এসে শুধুমাত্র যদি লুকিয়ে থাকেন বা পালিয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনি এক সময় না এক সময় তাদেরকে তো চলে যেতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে যেটা আমি এই অনুষ্ঠানেও বলেছিলাম, যে আপনি এই ট্রানজেকশনটা যদি আপনার ট্রান্সফরমেশনটা যদি আপনার খুব স্মুথলি হয়, সুন্দরভাবে হয়, তাহলে দেখবেন যে আপনি এই সংগঠকদের সাথে কিন্তু আবার আমাদের অনেকের দেখা হবে, বর্তমানে যারা বোর্ড প্রশাসনে রয়েছেন, তখন যেন তাদের মধ্যে অন্তত হাই হ্যালোটুকু হয়, অন্তত একজনের সাথে আরেকজনের দেখা হলে যেন মুখ ফিরিয়ে না আনেন। এই ধরনের এই বিষয়ের জন্য আমি মনে করি যে তারা যে পদত্যাগ করছেন সেই পদত্যাগ পত্রটা যদি খুব দ্রুত, যে 3 জন করেছেন আমরা শুনেছি, বাদবাকি যারা করেছেন, যারা অনুপস্থিত রয়েছেন, তারাও যদি দিয়ে দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো যে জিনিসটা হবে যে বোর্ড সভাপতি এখন পর্যন্ত যে মানে লোকের অভাবে যে ধরনের এক ধরনের সমস্যায় পড়ছেন, সেই সমস্যাটা থেকে তিনি হয়তো বেরিয়ে আসতে পারবেন। তার জন্য বোর্ড পরিচালনা করাটা সহজ হবে। এত কিছুর মাঝে মাঠের খেলা নিশ্চয়ই থেমে থাকবে না। বাংলাদেশ দল মাঠে নামছে আগামীকাল। আমরা সে বিষয়ে প্রতিবেদন দেখে আবার আলোচনায় ফিরছি। গত 24 বছরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট না জেতা দল বাংলাদেশের সামনে এখন টেস্ট সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় টেস্টের উইকেট পর্যবেক্ষণের পর দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলেও জানান টাইগার কোচ হাতুরু সিংহে। অন্যদিকে সিরিজ হার এড়াতে সেরা সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন পাকিস্তানের বোলিং কোচ জেসন গিলেস্পি। 30 আগস্ট শুক্রবার সকাল 11টায় শুরু হবে ম্যাচ।
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই টেস্ট জয়ের পর অনেকটাই উজ্জীবিত শান্ত বাহিনী। গত ২৪ বছরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট না জেতা দলটির সামনেই এখন টেস্ট সিরিজ জয়ের হাতছানি। এই ম্যাচে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়বে টাইগাররা। তাই তো ইতিহাস গড়তে আক্রমণাত্মক ভঙ্গিতেই মাঠে নামবে হাতুড়ু শিষ্যরা। আমরা আক্রমণাত্মকভাবেই এগোব। সিরিজ জয়ই এখন আমাদের লক্ষ্য। কন্ডিশনের উপর নির্ভর করে পরিকল্পনার পরিবর্তন আসে। প্রথম ম্যাচের সঙ্গে আমাদের প্রস্তুতির কোনো পার্থক্য নেই। আমরা আমাদের শক্তি এবং সামর্থ্য সম্পর্কে জানি। প্রতিপক্ষ শিবির নিয়েও আমাদের ধারণা আছে। তবে পরিকল্পনা করার সময় আবহাওয়ার ব্যাপারটাও মাথায় রাখতে হবে। দ্বিতীয় টেস্টের উইকেট পর্যবেক্ষণের পর বেশ কিছু পরিবর্তন আসতে পারে টাইগার শিবিরে। তবে দলের সঙ্গে পাকিস্তানের মুশতাক আহমেদের থাকাকে প্লাস পয়েন্ট বলে মনে করছেন টাইগার কোচ। দলের সবাই এখন অনেক আত্মবিশ্বাসী। আশা করছি দ্বিতীয় টেস্টে একটি জমজমাট লড়াই হবে। কন্ডিশনের উপর নির্ভর করে আমরা বেশ কিছু পরিবর্তন আনতে পারি। যখন উইকেট দেখার সুযোগ পাবো তখন সিদ্ধান্ত নেব। কারণ আগের ম্যাচের চেয়ে আবহাওয়াও একটু ভিন্ন। তবে দলে সাবেক পাক স্পিনার মুশতাক আহমেদ থাকায় পিচ এবং আবহাওয়া সম্পর্কে ধারণা পেতে সহজ হচ্ছে। এদিকে প্রথম টেস্ট হেরে পাকিস্তানের সামনে এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। তাই তো দ্বিতীয় টেস্টের জন্য চমক দিয়েই ১২ সদস্যের দল ঘোষণা করেছেন ম্যান ইন গ্রিনরা। দলে নেই অভিজ্ঞ পেসার শাহিন আফ্রিদি। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই দল সাজিয়েছিল স্বাগতিকরা। তাই তো এক পেসার কমিয়ে দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে। সিরিজ হার এড়াতে সেরা সিদ্ধান্ত নেওয়া হবেই বলে জানিয়েছেন পাকিস্তানের বোলিং কোচ জেসন গিলেস্পি। আবহাওয়ার কারণে আমরা অনুশীলন করতে না পারলেও আমাদের প্রস্তুতি ভালো। এই কারণে এই ম্যাচে একাদশ না দিয়ে দ্বাদশ দিয়েছি। সকাল পর্যন্ত অপেক্ষা করব যেন দ্বিতীয় টেস্টে আমরা বাংলাদেশকে হারাতে সেরা সিদ্ধান্তটা নিতে পারি। ম্যাচ জিতে আমাদের যা যা করা দরকার আমরা তাই করব। সিরিজ জয়ের লক্ষ্যে শুক্রবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী। বাংলাদেশ সময় সকাল 11টায় শুরু হবে ম্যাচটি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। এবং কায়সার আছেন আমাদের সঙ্গে। যে ঐতিহাসিক টেস্ট জয় বলা যায়, তারপর একটা তো আশা জেগেছেই, যেহেতু সুযোগ আছে টেস্টে জিততে না পারলেও ড্র করে অন্তত সিরিজ জয়ের সম্ভাবনা আছে। কেমন দেখছেন, কেমন হতে পারে? এই সিরিজটা শুরু হওয়ার আগে যদি আপনি এই প্রশ্নটা করতেন তাহলে একটু অবাক হতো সবাই, কিন্তু বাট প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ সেই মাইলফলকের সামনে এসে দাঁড়িয়েছে যে পাকিস্তানের মাটি থেকে আমরা টেস্ট সিরিজ জিতে ফিরে আসার একটা সম্ভাবনা এবং খুব স্বপ্নটা দেখছি। সো আমার মনে হয় যে স্বপ্নটা সফল করা সম্ভব বাংলাদেশ দলের জন্য। খুব বেশি কিছু না, আমি জাস্ট একটা জিনিসে চাইবো, আপনি দেখবেন যে প্রথম টেস্টটা বাংলাদেশ যে জিতেছিল সেখানে কিন্তু বাংলাদেশ খুব কঠিন কোনো জিনিস অ্যাপ্লাই করেনি। সহজ এবং আপনার সিম্পল এবং যে বিষয়গুলো আপনি পরিস্থিতি অনুযায়ী করা উচিত ছিল সেটাই কিন্তু করেছে। সো এই টেস্ট ম্যাচেও কিন্তু সেটা যদি করতে পারে বাংলাদেশ, তাহলে আমি তো মনে করি যে বাংলাদেশ এখান থেকে টেস্ট সিরিজ জিতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সুবিধাটা হলো যে শুধুমাত্র ম্যাচটা ড্র করলেই বাংলাদেশ এখানে টেস্ট সিরিজ জিতে ফিরে আসতে পারবে যদি না হারে। এবং পাকিস্তান নিশ্চিতভাবে কিন্তু দে উইল ফাইট ব্যাক, অনেক কঠিনভাবে তারা ফিরে আসার চেষ্টাটুকু করবে। এই ম্যাচে তারা শহীদ খান আফ্রিদিকে যখন ড্রপ করেছে, শাহিন শাহ আফ্রিদিকে ড্রপ করেছে, দ্যাট মিনস তারা স্পিনার নিয়ে খেলবে। যে ভুলটা তারা করেছিল সেই ভুল থেকে তারা বেরিয়ে আসার চেষ্টাটুকু এখানে করবে। সো এই টেস্ট ম্যাচটা পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং হবে এবং বাংলাদেশের জন্য খুব ড্রিমিং একটা বা স্বপ্নময় একটা ম্যাচ হতে পারে। ট্রফি নিয়ে দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। নেপালকে হারিয়ে এই ক্যাটাগরিতে প্রথমবারের মতো শিরোপা জেতায় দারুণ খুশি মারুফুল হক শিষ্যরা। বিমানবন্দরে নেমে যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে জাতীয় ক্রীড়া পরিষদে যায় চ্যাম্পিয়নরা। বয়সভিত্তিক এই দলটিকে সংবর্ধনা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন বাংলাদেশে প্রথম শিরোপা উৎসব, তারুণ্যের যে জয়গান রচিত হয়েছে নেপালের কাঠমান্ডুতে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। যে আনন্দ উৎসবের অংশীদার হয়েছে বিমান বাংলাদেশও। যে ফ্লাইটে ফিরেছেন ফুটবলাররা, সেই বিমানের ককপিটে করে আনা হয়েছে ট্রফি। দেশে ফিরেই ফুলেল অভ্যর্থনায় সিক্ত হলেন ফুটবলাররা। ট্রফি জয়ের প্রত্যয়ে সফল হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফাইনালের নায়ক মিরাজুল ইসলাম। টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেও দেশকে শিরোপা উপহার দিতে পারাটাই বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। ওই দিনটা আর কি বোঝানোর মতন না, কারণ যে আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা, বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। এমন অর্জনের নেপথ্যের নায়ক নিঃসন্দেহে কোচ মারুফুল হক। বৈষম্য বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন দলটার দায়িত্ব নেন তিনি। প্রস্তুতিতে ঘাটতি থাকলেও তা বুঝতে দেননি মাঠের লড়াইয়ে।
শিষ্যদের উজ্জীবিত করে ঠিকই বাজিমাত করেছেন সাফের বয়সভিত্তিক এই আসরে। যে এই টিম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে আমাদের টার্গেট ছিল, কিন্তু চ্যাম্পিয়নে এদের যে তৃপ্তি দেখেছি, এদের যে খুশি দেখেছি, সঙ্গে সঙ্গে যে দেশবাসীর উন্মত্ততা, এই ক্রাইসিস মোমেন্টে দেশবাসীর যে উন্মান্ততা বা তাদের উৎফুল্লতা দেখেছি, সেটা আমাকে বেশি তৃপ্তি দেয় আমার ম্যাচ উইনিংয়ের থেকে। 2022 সালে টুর্নামেন্টের প্রথম আসরে বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলের অধীনে ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এবার দেশসেরা কোচ মারুফুল হক পাল্টে দিলেন সব সমীকরণ। বয়সভিত্তিক এই দলটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও দিলেন নিজের পরামর্শ। 2 মাস বা 3 মাস হবে না, তাদেরকে এই ট্রেনিংগুলো ফ্রিকোয়েন্টলি দিতে হবে, কারণ রিপিটেশন না থাকলে তাদের একটা ভুল আসবে। যেহেতু ওটা আর্লি এজে শেখা হয় না, এই বয়সে শেখাতে হলে সেটার জন্য রিপিটেশন থাকতে হবে এবং ফ্রিকোয়েন্সি থাকতে হবে, তাহলে কিন্তু ওরা একটা ভালো পর্যায়ে যেতে পারবে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপা জেতায় বয়সভিত্তিক এই দলটিকে সংবর্ধনা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। মুজাহিদ তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। আচ্ছা ভাই, নতুন বাংলাদেশের প্রথম ট্রফি বলা যায়, এবং কিছুক্ষণ আগে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখাও করেছে দল, এবং যে অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছিল তাদের জন্য, সেটা বন্যার্থদের মাঝে দানও করেছেন। এটা আমি কালকে খেলাটা দেখেছিলাম, পুরো ফাইনাল ম্যাচটা। প্রথমে অভিনন্দন জানাচ্ছি পুরো দলটাকে, এবং এই ফাইনাল ম্যাচটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। বিশেষ করে আমি এটাকে কৃতিত্ব দিব কোচ, যেহেতু ডাগ আউটে থাকেন, বাট মাঠে যারা খেলেন তারাই সব কৃতিত্ব পান, কিন্তু আমি এই ম্যাচের জন্য কোচকে একটু কৃতিত্ব দিব, মারুফুল হককে। কারণটা হলো যে তিনি কিন্তু দেখিয়েছেন যে এর আগে আমরা দেখেছিলাম যে ভারতের সাথে যে ম্যাচে 1 গোলের লিড নিয়েও বাংলাদেশ কিন্তু পারেনি। অর্থাৎ বাংলাদেশ দলের সামনে এক ধরনের একটা আত্মতুষ্টি চলে আসতো যে একটা গোল করার পরে আপনি ডিফেন্সিভ মুডে বা একটু গুটিয়ে খেলার যে বিষয়টা, সেখান থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ ফাইনালে। একটা গোল করার পর কিন্তু দ্বিতীয় গোল করেছে, দ্বিতীয় গোল করার পর কিন্তু তৃতীয় গোল করেছে, এবং তৃতীয় গোল করার পরও কিন্তু বাংলাদেশ দল কিন্তু খিদেটা কিন্তু নষ্ট হয়নি। সো এই যে তাড়নাটা বা জেতার আগ্রহটা, যে কোনো মূল্যে বা যে কোনোভাবে, এটাই কিন্তু আপনাকে ফুটবলে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবং আমি মনে করি যে এই তাড়নাটা যোগ করে দিয়েছেন কোচ নিজে। প্রথম ভারতের সাথে আপনি টাইব্রেকারে জেতার পর পুরো দলটাকে তিনি এভাবে উজ্জীবিত করেছিলেন যে একটা গোলে করে আপনাকে কিন্তু তোমাদেরকে কিন্তু সন্তুষ্ট থাকলে হবে না, লিড বাড়াতে হবে এবং ম্যাচটা সিকিউর করতে হবে। সেটাই দেখিয়েছে তার শিষ্যরা ফাইনাল ম্যাচে। এক্সেলেন্ট পারফরমেন্স, কোনো সন্দেহ নেই। তবে কোচ কিন্তু এখানে এসে বলছিলেন একটা কথা, যে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। সো একটা টুর্নামেন্টের জয়টাই কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেটা রয়েছে, কিন্তু তারপরও আপনি যদি সাফল্যটা ধরে রাখতে পারেন এবং সামনে আরও ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেন এই সাফল্যকে, তখনই আপনি কিন্তু বড় দল হয়ে ওঠার একটা পর্যায়ে পৌঁছাবেন। একদম যেটা বলছিলেন, যেমন 4-1 এইরকম দেখা যায় না সচরাচর, যে গোলের ক্ষুধাটা একটু কমই থাকে, একটু ডিফেন্সিভ থাকে বাংলাদেশ ফুটবলে, সেক্ষেত্রে গোল হয়েছে 4টা। আরেকটা প্রশ্ন একটু করতে চাই, যখন নাজমুল হাসান পাপন দায়িত্বটা পেলেন বড় জায়গায়, শুধু ক্রিকেট বোর্ড নয় তার বাইরে এসে ক্রীড়াঙ্গনের বাংলাদেশে, তখন অনেক কথা হয়েছিল যে হয়তো অনেক উন্নতি হতে যাচ্ছে, শেষ পর্যন্ত সব কিছুই অন্যরকম হয়ে গেল, এবং এখন যিনি দায়িত্ব নিয়েছেন তার অধীনে যতটুকু সময় পান, কেমন দেখছেন যে এই যে ফুটবলে ঠিক এই ছেলেদেরকে এখন তো এগিয়ে নিয়ে যাওয়ার সময়, ক্রিকেট সহ অন্যান্য যে ফেডারেশন রয়েছে, খেলা রয়েছে, সেখানে কিভাবে কাজ হতে পারে বলে মনে হয়? প্রথমে তো আমি বলবো যে তিনি খুব লাকি, কারণটা হলো যে তিনি দায়িত্ব নিয়েছেন, এর মধ্যে বাংলাদেশ কিন্তু টেস্ট জিতেছে, বাংলাদেশ একটা ট্রফি জিতেছে ফুটবলে। আর তার একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে তিনি সংস্কার চান, ব্যক্তির সংস্কার না, সিস্টেমের সংস্কার। এবং সংস্কার মানে কিন্তু সংহার না, সংস্কার মানে আপনি যে কোনো পদ্ধতিটাকে সুন্দর করা। সো এই জিনিসটা তিনি যদি এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আমরা যে সুন্দর একটা ক্রীড়াঙ্গনে, একটা বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন একটা ক্রীড়াঙ্গন দেখতে চাচ্ছি, একটা সুন্দর ক্রীড়াঙ্গন দেখতে চাচ্ছি, সেদিকে আমরা হয়তো এগিয়ে যেতে পারবো তার নেতৃত্বে। আমাদের প্রত্যাশা থাকবে যে তার নেতৃত্বে ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। এই প্রত্যাশা আজকের মতো শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ কাসিফ আপনার জন্য আমাদের সঙ্গে। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।